আজকে ইমাম সাহেব মুয়াজ্জিনদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনেক দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বেশ আক্রমণাত্মক এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু মনে হচ্ছিল যে রীতিমতো তিনি আক্রমণ শানাচ্ছেন বিজেপিকে, মুখেও বলেছেন এবং তার শরীরী ভাষাও সেই কথা বলে দিচ্ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়ে গেলেন নাকি তিনি অন্যরকম কোনো একটা ছক সাজিয়েছেন? কারণ 30% ওপরে প্রায় 33% কাছাকাছি যে সংখ্যালঘু ভোট ব্যাংক কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কি তাহলে এবার সরে গেল নাকি অন্যরকম কোনো একটা ছক? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য রেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তার কথার গভীর অর্থ একেবারে ধরে ধরে আজকে আপনাদেরকে বোঝাবো যে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৌশিক দাস আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। কৌশিক দাস, শুরুতেই এই জায়গাটা তোমার কাছে জানতে চাইবো যে এত আন্দোলন আমরা দেখছি এই ওয়াক অফ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেলেন নাকি একটা অন্যরকম ছক তিনি সাজিয়ে ফেলেছেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে এই ওয়াক অফ আইন, সংশোধিত আইন যেটা প্রত্যাহার করার জন্য বারবার বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একটা পরিণত মানসিকতার পরিচয় দিলেন। তিনি কি করলেন? প্রথমেই তিনি একদম স্পষ্টতই বার্তা দিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বললেন, যখন আপনারা বলছেন যে বাংলাদেশই যোগ আছে, তাহলে বিএসএফ তো বর্ডারে থাকে, তারা অ্যালাউ করলো কেন বাংলাদেশিদের? তার উত্তর দিন বলেই তিনি সরাসরি বিজেপির অন্দরে অর্থাৎ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মাঝখানে একটা প্রাচীর তুলে দিলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রচণ্ড ধূর এবং কৌশলী মমতা কিন্তু স্পষ্টতই বললেন, প্রধানমন্ত্রীকে আমি সব জানাবো, প্রধানমন্ত্রীকে আমি বলবো তার হাতে যেসব দপ্তর রয়েছে, অমিত শাহের নাম না করে বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি প্রধানমন্ত্রী না থাকে তাহলে আপনি হামাগুড়ি দেবেন এবং আপনি কালিদাস যে গাছে বসে আছেন সে গাছেরই ডালটা আপনি কাটছেন, আপনি জানেন না ওই ডালটা কাটলে পরে আপনার পতনও অবশ্যম্ভাবী। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক সুচিতা, এই দুটোকে পাশাপাশি একদম সমানভাবে নিয়ে গেলেন। তিনি তার বক্তব্যের শেষের দিকে তুমি খেয়াল করে দেখবে, শিখ এবং হিন্দু সম্প্রদায়ের যারা ধর্মগুরু রয়েছেন তাদেরকেও কিন্তু খুব সুচতুর কৌশলে প্রথমের দিকে ডাকলেন না, শেষের দিকে একটা ঐক্যের বার্তা দেওয়ার জন্যে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় কিন্তু বার্তা দিলেন। এবং আমরা স্পষ্টতই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ, যাদের বাড়ি ভাঙা হয়েছে তাদেরকে বাংলার বাড়ি থেকে বাড়ি দেওয়া হবে, যাদের দোকানপাট ভাঙা হয়েছে সেই দোকানপাটের একটা অ্যাসেসমেন্ট করা হবে, কত খরচ হতে পারে তার একটা ব্যবস্থা নিয়ে করছে। একদম কৌশিকটা, গতকাল বিজেপি নেতারা সারাদিন কিন্তু এই কথাটা বলে গেছেন যে যাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, যারা ভিন রাজ্যে কাজ করতে গেছে শ্রমিক তাদেরকে বাড়ি বানিয়ে দেওয়া হোক। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে সেই প্রশ্নগুলোর উত্তর একেবারে সমাধান করে দিলেন, আর কেউ কোনো কথাই বলতে পারবেন না, কেউ কোনো কথা বলতে পারবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেটা করলেন, এই যে তুমি বলছিলে যে ভোট বা কোনো রকমভাবে সংখ্যালঘু ভোট তার সিকিউর রয়েছে, হিন্দু ভোট হাতছাড়া হবে কিনা, আমি তো বলবো হিন্দু ভোট মোটেই তার হাতছাড়া হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যেটা করলেন, সেখানে সরাসরি আজকের তার বক্তব্যের সিংহভাগ জায়গায় একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে তিনি স্পষ্ট বললেন যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তারা জানিয়েছে যে বাংলায় যে ঘটনা ঘটে গেছে মুর্শিদাবাদ জেলায় তার পেছনে বাংলাদেশের যোগ রয়েছে। তাহলে যদি যোগ থাকে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে পড়ে বিএসএফ, তারা কি করছিল? এবং স্পষ্টতই তিনি বললেন এটি একটি উদ্দেশ্য প্রণোদিত প্রি প্ল্যান্ড, অর্থাৎ আগে থেকেই ষড়যন্ত্র করা হয়েছিল। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য যে আগে থেকে এটা ষড়যন্ত্র করা হয়েছিল এবং পুরোটাই প্রি প্ল্যান্ড, যে পূর্ব পরিকল্পিত একটি ঘটনা যেটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর জানতো। এবং যদি স্বরাষ্ট্র দপ্তরের হাতে বিএসএফ, তাহলে তারা কেন অ্যালাউ করলো? আমি জানি না, কিছুক্ষণের মধ্যে হয়তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর বা এ রাজ্যের বিজেপি নেতারা, রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হয়তো সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রত্যেকটার উত্তর দেবেন হয়তোবা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকের এই পারফরমেন্স, আমি এই কারণেই পারফরমেন্স বলছি, কারণ দেখো আর 11 মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচনের। যে যার মতো করে একদম বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, যে যার মতো করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। সংখ্যালঘু একটা ফ্যাক্টর, মতুয়া একটা ফ্যাক্টর। যদিও বাংলা যেখানে হয়েছে ঘটনা, মানে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামসেরগঞ্জ, যে সমস্ত এলাকাতে সন্ত্রাস হয়েছে, সেই সমস্ত এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ হচ্ছে এখানে পুরো পরিকল্পিত, এবং যারা এসছিল তাদের পায়ে জুতো নেই,
হাতে লাঠি চটি, তাহলে কি নন্দীগ্রামের সেই ঘটনা ঘটতে যাচ্ছিল? এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে বললেন। আমি পুরো তার বক্তব্যটা শুনলাম, তিনি বলছেন তাহলে কি নন্দীগ্রামের ধাঁচে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছিল কোনো বিচ্ছিন্নতাকামী শক্তি? যারা এসছে তাদের পায়ে করে জুতো নেই, চটি হাতে, চটি পায়ে, হাতে লাঠি, তারা বলছে পুলিশ, তারা বলছে বিএসএফ এর লোক। তাহলে কি? যদি তারা কারা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিলেন আজকে মঞ্চ থেকেই যে এর একটা রিপোর্ট আমি চাই। বিএসএফ কাদেরকে হাত করেছে সেই এলাকায়, এবং তিনি বলছেন যে পাড়ার ছেলেদেরকে জড়ো করে 4-5 হাজার টাকা দিয়ে নাকি ইট ছড়ানো হয়েছে। যদি এটা মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত রিপোর্ট দ্রুত আসে, এবং আমি তো আমার যেটা মনে হয় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর তাদের কাছে এই বার্তা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাধ্যমে সেই বার্তাও যাবে। এই রিপোর্ট যদি সামনে আসে তাহলে কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে যে বিএসএফ জওয়ান হিসেবে কাজ করছে তার পায়ে চটি নেই, হাতে লাঠি, গায়ে বিএসএফ এর পোশাক। যদি তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সঠিক পথে তদন্ত ত্বরান্বিত হয় তাহলে দুধ কা দুধ পানি কা পানি, সেটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু যে অভিযোগটি তিনি আজকে মঞ্চ থেকে করলেন, ভয়ঙ্কর অভিযোগ, যে কালিদাসের মতন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি ভাগ করে দিলেন, একদিকে অমিত শাহ, একদিকে নরেন্দ্র মোদীকে, একদিকে নরেন্দ্র মোদী, একদিকে অমিত শাহকে আড়াআড়িভাবে ভাগ করে দিলেন। এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ সমর্থন করে সম্মান জানিয়ে বললেন যে আমি প্রধানমন্ত্রীকে জানতে চাইব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিভাবে অ্যালাউ করলেন বিএসএফ সীমান্তে পাহারা দিচ্ছে, বাংলাদেশে ঢুকে যাচ্ছে। উনি তো বললেন কেন্দ্রীয় সর্বভারতীয় সংবাদ সংস্থাকে, আর প্রধানমন্ত্রীকে মানে অমিত শাহকে তিনি নাম না করে বললেন প্রধানমন্ত্রী না থাকলে তিনি হামাগুড়ি দেবেন। অর্থাৎ দেখো, দেশের স্বরাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রী দপ্তরের পরেই তার গুরুত্ব, সেই দপ্তরের প্রধান যিনি রয়েছেন তাকে এতটা অবজ্ঞা করা কি কারণে করা হলো? সেটা মূলত করা হলো যে ঘটনা ঘটে গেল তার উপরই। এবং তুমি জানো প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী এই রাজ্যে আসছেন, এবং এই ওয়াকফ আন্দোলনের মধ্যেই এরকম একটি ঘটনা কিন্তু অনভিপ্রেত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের কারণটা কিন্তু স্পষ্ট। যেদিন ওয়াকফ আইনটি রাজ্যসভাতে প্লেস হয়েছে তখন তার জবাবি ভাষণে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, এবং খুব রাগের সঙ্গে বলছেন, প্রত্যেকটা রাজ্যকে মানতে হবে কেন্দ্রীয় এই আইন, প্রত্যেকটা রাজ্যকে কেন্দ্রীয় আইন মানতে হবে। অর্থাৎ ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কোনো রকমভাবেই বেহাত হতে দেওয়া যাবে না। যদিও বিরোধীরা বলছে, মানে এ রাজ্যের যারা শাসক দল তারা বলছে, দিল্লির বিরোধীরা বলছে যে এতে বিজেপি সরকার তারা সংখ্যালঘুদের সম্পত্তিকে হস্তগত করতে চাইছে, কারণ কাগজপত্র নেই দেখিয়ে সেইগুলোকে তারা সরকারি সম্পত্তির আন্ডারে আনতে চাইছে। কৌশিকদা, একটা খুব অদ্ভুতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এত তাড়াহুড়ো করার কি ছিল। তিনি এই তাড়াহুড়ো শব্দটা এনে বলেছেন যে একসঙ্গে কি আপনারা সকালের খাবার, রাতের খাবার, দুপুরের খাবার সব একসঙ্গে খেয়ে নেবেন। এই তাড়াহুড়ো শব্দটার মধ্যে তিনি আজকে জোর দিয়েছেন, কি বোঝাতে চাইছেন? এই তাড়াহুড়ো শব্দটা স্পষ্টতই এটাই তিনি বোঝাতে চাইলেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে সামনের বছর, মানে 11 মাস বাকি।